আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আমার দৈনন্দিন রান্না এবং সাংসারিক কাজে ছোট, ছোট কিছু টিপস ফলো করি, যেগুলো আমার কাজকে অনেক সহজ করে দেয়। এখন আম কাঁঠালের সিজন, আর এই সিজনে আমাদের ঘরে দেখবেন যে মাছির বেশ উপদ্রব হয়। তো এই মাছির উপদ্রব ঠেকাতে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। সেটা হচ্ছে একটা পেঁয়াজকে কেটে নিয়ে কয়েকটা টুকরো করে কাটবেন। কেটে যেই জায়গাতে মাছির উপদ্রবটা বেশি, বিশেষ করে রান্নাঘর এবং ডাইনিংয়ে, সেই স্পেসগুলোতে আপনারা এই পেঁয়াজের টুকরোগুলো মাঝামাঝি একটুখানি ছড়িয়ে রেখে দিবেন। দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই মাছি একেবারে গায়েব হয়ে যাবে। আমাদের তো প্রায় প্রতিদিনই মাছ মাংস রান্না করতে হয়। তো এই মাছ বা মাংস ধোয়ার পরে আমাদের হাত থেকে বেশ আষ্টে ধরনের একটা গন্ধ আসে। বিশেষ করে আমরা যখন মাছ ধুই বা কাটি, তখন কিন্তু আমাদের হাত থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ আসে। তো অনেকবার সাবান দিয়ে ধোয়ার পরেও এই দুর্গন্ধটা যায় না। তো এই মাছের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আমি যেই কাজটা করে থাকি, আমি মাছটাকে ধুয়ে নেওয়ার পর আমার হাতটাকে খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিই। এরপর একটুখানি সরিষার তেল আমার 2 হাতের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিই। 10 থেকে 15 মিনিট পরে আমি হাতটাকে সাবান দিয়ে আবার খুব ভালো করে ধুয়ে নিই। সত্যি এই টিপটা এত কার্যকর, হাতটা ধুয়ে নেওয়ার পরে হাত থেকে আর একটুও পরিমাণে দুর্গন্ধ আসে না। মাঝে মাঝে কিছু রান্না আমরা করে থাকি যেখানে আমাদেরকে শুকনো মরিচ বাটাটা ব্যবহার করতে হয়, কিন্তু শিলপাটায় মরিচ বাটতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে হাত জ্বালাপোড়া করে। আবার অনেক সময় দেখা যায় আমরা যখন অনেকগুলো করে কাঁচামরিচ একসাথে কেটে নেই, তখনও কিন্তু আমাদের হাত অনেক বেশি জ্বালাপোড়া করে। তো এই হাত যদি জ্বালাপোড়া করে, এর একটা সমাধান হচ্ছে আপনি হাতে গ্লাভস পরে এই কাজগুলো করতে পারেন। তবে সাধারণত আমরা বাঙালি গৃহিণীরা হাতে গ্লাভস পরে এই বাটাবাটি বা রান্নার কাজটা করি না। আপনার হাত যখন এরকম জ্বালাপোড়া করবে, তখন হাতে একটি চুড়ি পরে নেবেন। খুব টাইট করে আপনি চুড়িটাকে পরবেন, যতটুকু সম্ভব অনেক উপরে হাত চুড়িটাকে উঠিয়ে আপনি এটাকে বেশ ভালো করে টাইট করে হাতের মধ্যে পরে রাখবেন। এখন চুড়িটাকে পরে আপনি সাংসারিক স্বাভাবিক কাজকর্ম করতে থাকবেন। ঘণ্টাখানেক আপনি চুড়িটাকে এভাবে পরে রেখে যখন খুলে নেবেন, তখন দেখবেন যে আপনার হাত আর একটুও জ্বালাপোড়া করছে না। এখন আপনাদেরকে রান্না বিষয়ক একটা টিপস দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঢ্যাঁড়স ধুয়ে নিচ্ছি। তো এই ঢ্যাঁড়সটাকে আমি সবসময় আগে ধুয়ে নিই। ঢ্যাঁড়সটাকে কেটে নেওয়ার অনেকটা আগে আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে নেই। এতে হয় কি, ঢ্যাঁড়সের উপরের যে পানিগুলো সেগুলো শুকিয়ে যায়। আর তারপর যখন আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেই, এটা বেশ ঝরঝরে থাকে। কারণ এটা যতটা পানি থাকবে এর ভিতরে, ততই কিন্তু এটার পিচ্ছিলতা বাড়ে। আর যেটা ভাজি করার পরে আরও বেড়ে যায়, যেটা দেখতে আমার কাছে তো একদমই ভালো লাগে না। আরেকটা বিষয় হচ্ছে, ঢ্যাঁড়স ভাজিতে কখনোই লবণটা আগে দিবেন না। লবণটা আগে দিলে ঢ্যাঁড়স থেকে পানি বেরিয়ে যায়, আর এটার যে আঠালো আর পিচ্ছিলতা ভাবটা সেটা অনেক বেশি বেড়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এই টিপসগুলো ফলো করে ঢ্যাঁড়স ভাজিটা করি, যার কারণে আমার ঢ্যাঁড়স ভাজি খুব ঝরঝরে হয়। তাই চেষ্টা করবেন লবণটা অবশ্যই পরে দেওয়ার জন্য। ঢ্যাঁড়সটা যখন আগে সেদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আপনারা লবণটা অ্যাড করে নেবেন। বেশিরভাগ বাঙালি করলা পছন্দ করেন না, তিতা লাগে বলে। আমি এবং আমার হাজব্যান্ড করলা পছন্দ করলে আমার বাচ্চারা খুব একটা পছন্দ করে না, কিন্তু ওরা যেন খায় সেই জন্য আমি কিছু টেকনিক ফলো করি। প্রথমত আমি করলাটাকে খুব পাতলা করে কেটে নিয়ে একটুখানি লবণ মেখে কিছুক্ষণ রেখে দেই। তারপর সেই লবণ পানিটাকে চিপে বের করে তারপর করলাটাকে খুব ভালো করে ধুয়ে নেই। এতে হয় কি, করলার যে বাড়তি তেতো ভাবটা সেটা অনেকটাই কমে যায়। আর অবশ্যই করলা কাটার আগে খুবই পাতলা করে কাটতে হবে, সেটা আপনি ভাজি করেন বা রান্না করেন। আর চেষ্টা করবেন যে অবশ্যই করলা ভাজির সাথে একটুখানি আলু কুচি করে দিতে, তাহলেও কিন্তু এর তিতা ভাবটা অনেকটাই কমে যায়। তো এখন আরেকটা টিপস বলছি এই করলা বিষয়ক। সেটা হচ্ছে যে করলা ভাজি করেন বা রান্না করেন, কখনোই কিন্তু ঢেকে রান্না করবেন না। কারণ ঢাকা দিয়ে যখন করলা রান্না করা হয়, তখন এর তিতার পরিমাণটা দ্বিগুণ হয়ে যায়। তো আমার আজকের দেওয়া এই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।